আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইয়েমেনিদের হামলায় এডেন সাগরে বিপর্যস্ত ইসরায়েল। হামাস সংশ্লিষ্টতার অভিযোগ, জার্মানিতে ইসলামিক সেন্টার বন্ধ। ইরানে চিকিৎসকদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তায় চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, পাকিস্তানের পাশে দাঁড়িয়ে বিপাকে চীন। চীনা প্রযুক্তি ব্যবহার করে ইরানের কামিকাজি ড্রোন তৈরি করছে রাশিয়া। মোদির সফরের আগে জম্মু কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, 2 সেনাসহ নিহত 7। সুইজারল্যান্ডে আদানির $31 কোটি বাজেয়াপ্ত, দাবি হিন্ডেনবার্গের। মিথ্যা মামলা গ্রেপ্তার চালালে রাজ্য পুলিশের পরিণতি হবে বাংলাদেশের হারুনের মতো, বলছেন শুভেন্দু। এবং সর্বশেষে ঝানু রাজনীতিক মমতার পদত্যাগের ঘোষণার পেছনে মূল রাজনীতি কি, আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। যদিও ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনে পা রাখতে চেয়েছিল, কিন্তু তা তো হয়নি। উল্টো বাব আল-মান্দাব প্রণালীতে তার সমর্থকদের প্রবেশাধিকারও বন্ধ করে দেয়া হয়েছে। ইয়েমেনি বাহিনী নভেম্বর থেকে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত 80টিরও বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনিরা 2টি জাহাজ ডুবিয়েছে এবং আরেকটি জাহাজ জব্দ করেছে। নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনি যোদ্ধাদের হামলার কারণে অনেক শিপিং কোম্পানি তাদের জাহাজের এই আন্তর্জাতিক জলপথ ত্যাগ করে আফ্রিকা মহাদেশের চারপাশে দীর্ঘ পথ অতিক্রম করে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে জাহাজ চলাচলে ইয়েমেনি বাহিনীর এই নিষেধাজ্ঞার ফলে ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক $1 কোটি বেশি ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন যে ইয়েমেনি সেনাবাহিনীর নজিরবিহীন অভিযান সম্পর্কে, তাদের সামরিক শক্তি সম্পর্কেও ওয়াশিংটন ও লন্ডন ধারণা পেয়েছে, যা তাদের আগে জানা ছিল না। ফলে পাশ্চাত্যের হিসাব নিকাশ পাল্টে গেছে। ওয়াশিংটন লোহিত সাগর এবং আরব সাগরে চলাচলকারী জাহাজের নিরাপত্তা দেওয়ার কথা বলে তথাকথিত আন্তর্জাতিক সামুদ্রিক জোট তৈরি করেছিল, কিন্তু এই জোট ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার মুখে টিকতে পারেনি। যাই হোক, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকা ও ব্রিটেন সহ ইসরায়েলগামী জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাবে বলে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা জানিয়ে দিয়েছে। তবে একই সাথে তারা এও বলেছে, ইসরায়েলের সাথে সম্পর্ক নেই এমন জাহাজগুলো অনায়াসে চলাচল করতে পারবে। এদিকে জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যের একটি ইসলামিক কেন্দ্রে অভিযান চালানো হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কেন্দ্রটির সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মিশায়েল স্টুবগেন। অভিযানের সময় ওই কেন্দ্র থেকে একটি ল্যাপটপ ও অনেক অর্থ উদ্ধার করা হয়। কেন্দ্রটি ছাড়াও মসজিদের ইমামদের বাড়িতেও অভিযান হয়েছে। অন্যদিকে ইরানে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে চিকিৎসকদের আত্মহত্যার প্রবণতা, যা দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুতর সংকট হিসেবে দাঁড়িয়েছে। সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে, ইরানের চিকিৎসকরা মানসিক চাপ, দীর্ঘ কর্মঘণ্টা এবং পেশাগত অস্থিরতার কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। ইরানের মেডিকেল কাউন্সিল জানায়, গত 1 বছরে ইরানে 16 চিকিৎসক আত্মহত্যা করেন। তার আগের বছর আত্মহত্যার খবর পাওয়া যায় 13 চিকিৎসকের। এ বিষয়ে একজন চিকিৎসক জানান, তার পরিচিত একজন বিশেষজ্ঞ, যিনি তার পেনশন কম হওয়ার কারণে জীবনযাপন করতে হিমশিম খাচ্ছিলেন। আত্মহত্যার এমন পরিস্থিতিতে ইরানের সাইকোলজিস্ট সাবা আলালেহ জানান, গত কয়েক বছরে চিকিৎসা ক্ষেত্রে যা ঘটছে তা নিয়ে বেশ বিচলিত চিকিৎসকরা। এতে করে তাদের মনে সৃষ্টি হয়েছে গভীর হতাশা এবং সামাজিক সংকট। ইরান সরকার চিকিৎসা ক্ষেত্রে তৈরি এই পরিস্থিতির কথা স্বীকার করলেও কোনো সমাধানের রাস্তা দেখিয়ে দিচ্ছে না বলে অভিযোগ অনেকের। বিশেষজ্ঞরা মনে করছেন, এ সমস্যা সমাধানের জন্য ব্যাপক সংস্কার ও দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন। পেশাগত চাপ কমাতে কর্মঘণ্টা নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা বৃদ্ধি এবং একটি সমর্থনমূলক কর্মপরিবেশ সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করা হচ্ছে। চিকিৎসকদের সুস্থতা নিশ্চিত করার জন্য এসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে পাকিস্তানকে ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সহযোগিতা করার অভিযোগে কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর স্টেট ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে। মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলছেন, বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি শাহিন এবং আওয়াবিল সিস্টেমের রকেট মোটর পরীক্ষা করার জন্য এবং সম্ভাব্য ওয়ার সিস্টেমের জন্য সরঞ্জাম সংগ্রহের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করেছে। এ বিষয়ে এ ধরনের মার্কিন নিষেধাজ্ঞা অবশ্য এই প্রথম নয়। এর আগে গত বছর অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনে 3 চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, চীন দৃঢ়ভাবে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা
এবং এখতিয়ার বহির্ভূত এলাকায় হস্তক্ষেপের বিরোধিতা করে। এদিকে চীনা ইঞ্জিন এবং যন্ত্রাংশ ব্যবহার করে দূরপাল্লার নতুন একটি ড্রোন তৈরি করেছে রাশিয়া, যার নাম দেয়া হয়েছে গার্পিয়া A1। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার করছে। ইউরোপীয় গোয়েন্দা বাহিনীর দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় গোয়েন্দা বাহিনী রাশিয়ার নতুন তৈরি করা ড্রোনের বেশ কিছু নথি সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে প্রস্তুতকারক কোম্পানির নাম এবং অর্থ সংক্রান্ত নথি। তবে রাশিয়ার তৈরি করা ড্রোন যে চীনা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে আগে তথ্য পায়নি ইউরোপিয়ান গোয়েন্দা সংস্থা, কারণ এ বিষয়ে আলমাজ অ্যান্টে এবং IMZ কোনো মন্তব্য করেনি। দুটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে গার্পিয়া ড্রোন, যাকে রুশ ভাষায় হার্পি বলা হয়, এটি ইউক্রেনের সামরিক বাহিনী ও বেসামরিকদের বিরুদ্ধে ব্যবহার করে রাশিয়া। এই ড্রোন ব্যবহারের ফলে ইউক্রেনে অবকাঠামো সহ সামরিক এবং বেসামরিকের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই গোয়েন্দা সংস্থা জানিয়েছে রাশিয়ার নতুন ড্রোনের আঘাতে ইউক্রেনে কী ধরনের ক্ষতি হয়েছে সে সংক্রান্ত ছবি তারা দেখেছে, তবে এর বেশি কিছু সংস্থা দুটি জানায়নি। অন্যদিকে রয়টার্সের পক্ষেও ছবিগুলো নিরপেক্ষভাবে দেখার সুযোগ হয়নি। সূত্রটি গোপনীয়তার স্বার্থে তাদের সংস্থার নাম প্রকাশ করতে নিষেধ করেছে। এছাড়া এ সংক্রান্ত অধিক কোনো তথ্য তারা সরবরাহ করেনি। তবে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক বলছে ইরানে দূরপাল্লার ড্রোনকে কেন্দ্র করে রাশিয়ার নতুন গার্পিয়া তৈরি করেছে। যদি তাই হয়ে থাকে তাহলে রাশিয়া অভ্যন্তরীণভাবে চীনের সহযোগিতায় ড্রোন উৎপাদনে বহু দূর এগিয়েছে। ইরানে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, যদিও গত বছরের মে মাসে জেলেনস্কি অভিযোগ করেছিলেন রাশিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইরান মস্কোকে হাজারের বেশি কামিকাজি ড্রোন সরবরাহ করে, কিন্তু ইরান শুরু থেকে এ অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউরোপীয় গোয়েন্দা বাহিনীর তথ্য নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সামরিক সরঞ্জাম এবং ড্রোন রপ্তানিতে ব্যাপক নিরাপত্তা অবলম্বন করে। ইউক্রেনের সংকটে চীন সবসময় শান্তি বজায় রাখতে চেষ্টা করেছে এবং সে লক্ষ্যে কাজও করেছে। এছাড়া মস্কো ও বেইজিংয়ের মধ্যে পণ্য রপ্তানিতে আন্তর্জাতিক কোনো বিধি নিষেধ নেই। এদিকে 42 বছরের মধ্যে প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়তে চলেছে জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। আজ শনিবার সেখানে বিশাল এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা নরেন্দ্র মোদীর, কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে উঠল কেন্দ্রশাসিত অঞ্চলটি। কয়েক ঘণ্টার ব্যবধানে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় বন্দুকযুদ্ধে 2 সেনাসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে শনিবার সকালে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 সন্ত্রাসী নিহত হয়েছেন। সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের একটি দল যৌথ অভিযান শুরু করলে শুক্রবার গভীর রাতে উত্তর কাশ্মীর জেলার পাত্তান এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়। সেই অভিযান এখনও চলছে। এদিন পৃথক বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর রাইজিং স্টার কর্পস ইউনিটের সদস্যরা কাঠুজায় 2 সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে। ওই অভিযান শেষে ঘটনাস্থল থেকে যুদ্ধের মতো বড় অস্ত্রের মজুত উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে শুক্রবার জম্মু কাশ্মীরের কিশতওয়ার জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার সহ 2 সেনা নিহত এবং সমান সংখ্যক সৈন্য আহত হন। এদিকে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের সঙ্গে যুক্ত $31 কোটি বাজেয়াপ্ত করা হয়েছে সুইজারল্যান্ডে। হিন্ডেনবার্গ জানিয়েছে সুইজারল্যান্ডের 6টি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে ছিল $31 কোটি। সেই অ্যাকাউন্টগুলো থেকে এই অর্থ বাজেয়াপ্ত করেছে সেদেশের সরকার। বেআইনিভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে সুইস কর্তৃপক্ষ। হিন্ডেনবার্গ আরও জানিয়েছে গৌতম আদানির শিল্প গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক ব্যক্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় বিনিয়োগ করেছিলেন। উল্টো সেই সংস্থাগুলো প্রায় পুরো টাকাই লগ্নি করেছিল আদানি গোষ্ঠীর সংস্থাগুলোতে। তবে হিন্ডেনবার্গের এই দাবি উড়িয়ে আদানি গোষ্ঠী বলেছে সুইস আদালতে কোনো মামলায় আমরা জড়িত নই। আমাদের সংস্থার কোনো অ্যাকাউন্ট কোনো কর্তৃপক্ষের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়নি। অন্যদিকে কলকাতার আরজি কর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনের ঝাঁজ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে, যার জেরে অস্বস্তি বাড়ছে তৃণমূল সরকারে। তবে অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন ঝানু রাজনীতিবিদ। হারা ম্যাচ জেতানোর কৌশল তার রপ্ত করা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে উদ্যোগ নেওয়া এবং তারপর বৈঠকের জন্য 2 ঘণ্টা ধরে অপেক্ষা করে এবং শেষমেশ পদত্যাগের প্রস্তাব যেভাবে দিলেন মমতা, তা এক প্রকার কৌশলই বটে। এর আগে নবান্ন সভাঘরে কনফারেন্স হলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতাকে একা বসে থাকতে দেখা যায়। চারপাশে খালি চেয়ার, অপেক্ষা করছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য। এই চিত্র এক কৌশল বলা যায়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সঙ্গে কথা বলার অজুহাতে
রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের সহানুভূতি পাওয়ার এক খেলা শুরু করেছেন। এক প্রতিবেদনে বলা হয়, মমতার হাতে একটা ব্রহ্মাস্ত্র রয়েছে। সেটি হলো ভিকটিম কার্ড। যখনই তিনি মনে করেন যে সব অস্ত্র ব্যর্থ, তখনই তিনি হাতে তুলে নেন ভিকটিম কার্ড, আর সেই অস্ত্র দিয়েই ঘায়েল করেন প্রতিপক্ষকে। 19 সালে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই ভিকটিম কার্ডের অস্ত্র ব্যবহার করেছিলেন মমতা। কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার এবং বাংলাকে টার্গেট করা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের অভিযানের সময়ও এই অস্ত্র তুলে নিয়েছিলেন মমতা। ধর্মতলায় মেট্রো চ্যানেলে বসেছিলেন। আরজি কর্মকাণ্ডে প্রতিবাদের সুর যেভাবে তীব্র হচ্ছে, এই আবহে এবার সেই ভিকটিম কার্ড অস্ত্র ব্যবহার শুরু করেছেন মমতা। অচলাবস্থার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন। আবার জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, আমি তাদের ক্ষমা করেছি, কারণ তারা খুব ছোট। এখন প্রশ্ন হল, কেন ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে হলো মমতাকে? আরজি কর কাণ্ডের প্রতিবাদে এমন জনজাগরণের আগে পশ্চিমবঙ্গে কখনই দেখা যায়নি। যতদিন যাচ্ছে আন্দোলনের তীব্রতা আরও বাড়ছে। শাসক দলের অন্দরেও অসন্তোষ দানা বেঁধেছে। প্রতিবাদের আগুন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর আগেও মমতা সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠলেও তা ম্যাজিকের মতো সেসব সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আরজি করে ধর্ষণ মামলায় কি করবেন বুঝে উঠতে পারছেন না তৃণমূল নেতৃত্ব। দলীয় কর্মীদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। এখনো পর্যন্ত তৃণমূলের অন্তত 4 জন বড় নেতা বিরোধিতা করেছেন। এত কিছুর মধ্যেও তিনি পদত্যাগের প্রস্তাব দিয়ে তার সবচেয়ে প্রিয় পুলিশ কমিশনারকে বাঁচানোর চেষ্টা করছেন বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর। তবে আন্দোলনকে দমাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা, হুমকি ও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুন অর রশিদের তুলনা টেনে আনলেন তিনি। রাজ্যের পুলিশদের পরিণতি যেন হারুন অর রশিদের মতো না হয় উল্লেখ করে কলকাতা পুলিশের দমনপীড়নের কর্মকাণ্ডকে হুঁশিয়ারি জানালেন শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশে খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল, নাম তার হারুন। ওর অবস্থাটা কি হয়েছে একবার গিয়ে দেখে আসুন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম, ভাষা ঠিক করে বলুন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে একাধিকবার তার বক্তব্যে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সাথে পশ্চিমবঙ্গের আন্দোলনকে মেলাতে বারণ করেছেন। যদিও রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মুখেও শোনা গেছে মমতার সরকারের পতনের সরাসরি বার্তা। প্রতিবাদ আন্দোলনকে দমন করতে রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ আসছে আন্দোলনকারীদের পাশাপাশি বিরোধী দলগুলো থেকেও।